ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের আগামীকাল রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স বিষয়টি রয়েছে। তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স বিষয়টি রয়েছে, তোমাদের অবশ্যই আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে একটি মডেল প্রশ্নপত্র একটি সেট নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় নম্বর সেট, আমরা এর আগে একটা সেট নিয়ে আলোচনা করেছিলাম। তো এই সেট থেকে তোমরা কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করবে, এবং যেহেতু উত্তর সহ আলোচনা করছি তাই তোমাদের সময় নষ্ট হবে না। ভালো করে প্র্যাকটিস করতে থাকো, যতগুলো সেট তোমরা প্র্যাকটিস করবে ততই তোমাদের কিন্তু নাম্বার বাড়বে, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তোমাদের সাথে রয়েছে আমি সুরজিৎ কর্মকার, তোমাদের সুরজিৎ স্যার। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো করে প্র্যাকটিস করো। আর তোমরা যারা আমাকে ফ্রেন্ড বানাতে চাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আমাকে ফ্রেন্ড হিসেবে বানাতে পারো, কারণ প্রথম সেমিস্টারের পাশাপাশি সেকেন্ড সেমিস্টারের আমরা বিভিন্ন সাজেশন কিন্তু আনবেও আমাদের এই চ্যানেলে। তো প্রথমে দেখো রাষ্ট্রবিজ্ঞান, প্রথম প্রশ্ন। তো তোমরা রাষ্ট্রবিজ্ঞানকে কে ভালোবেসে নিয়েছো, বা রাষ্ট্রবিজ্ঞান তোমাদের ফেভারিট সাবজেক্ট, কোন সাবজেক্ট তোমাদের ফেভারিট সেটা তোমরা জানাতে পারো। আর রাষ্ট্রবিজ্ঞান কেন বেছে নিলে সেটা অবশ্যই জানাবে। আর তোমরা রাষ্ট্রবিজ্ঞান ভালোবাসো, আই লাভ পলিটিক্যাল সায়েন্স, এটা তোমরা অবশ্যই কমেন্ট করে লিখতে পারো, কারণ কোনো জিনিসের প্রতি ভালোবাসলে সেই জিনিসে বেশি নাম্বার আসে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, রাষ্ট্রবিজ্ঞান মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ কথাটি কে বলেছেন? খুবই গুরুত্বপূর্ণ, এখানে প্রশ্নগুলি অত্যন্ত বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, রাষ্ট্রবিজ্ঞান মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ, এই কথাটি কে বলেছেন? মনে রাখবে, এই কথাটি বলেছেন ডেভিড স্টোন। রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ, কথাটি বলেছেন ডেভিড স্টোন। নেক্সট, নীতিশাস্ত্রের প্রভাব থেকে রাষ্ট্রবিজ্ঞানকে মুক্ত করে কে? উত্তর হবে নীতিশাস্ত্রের প্রভাব থেকে রাষ্ট্রবিজ্ঞানকে মুক্ত করে, চারটে অপশনের মধ্যে কোনটা হবে বলো? উত্তর হবে ম্যাকিয়াভেলি, অর্থাৎ অপশন নাম্বার বি। নীতিশাস্ত্রের প্রভাব থেকে রাষ্ট্রবিজ্ঞানকে মুক্ত করে ম্যাকিয়াভেলি। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি ড্যাশ বিজ্ঞান, বলো? উত্তর হবে রাষ্ট্রবিজ্ঞান রাজনীতির দিক থেকে কি না, এমনটা নয়, রাষ্ট্রবিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান। ওকে, 4 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে চিহ্নিত করেছেন কে? চারটে প্রশ্নের উত্তরের মধ্যে চারটে অপশনের মধ্যে কোনটা হবে বলো? রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে চিহ্নিত করেছেন, উত্তর হবে লর্ড ব্রাইস, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে চিহ্নিত করেছেন লর্ড ব্রাইস। 5 নম্বর প্রশ্ন, রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর হবে রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করে ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলি প্রথম রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করে, একটু মনে রাখতে হবে, নিকালো ম্যাকিয়াভেলি রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেছিল। নেক্সট, রাষ্ট্র হলো শ্রেণী শোষণের একটি যন্ত্র মাত্র, কথাটি কি বলেছে? দেখো, এই শোষণ শ্রেণীর কথা যদি চলে আসে, শ্রেণী শোষণ, তো অবশ্যই মার্ক্সবাদী। শ্রেণী শোষণের যন্ত্র, শ্রেণী শোষণের হাতিয়ার, এরকম টাইপের যদি আসে অবশ্যই কার্ল মার্ক্স বা মার্ক্স হবে, ঠিক আছে? তো উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, মার্ক্স। রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি? উত্তর হবে রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সার্বভৌমত্ব। দেখো, কোনো রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সেই রাষ্ট্রের সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব একটা বিশেষ ক্ষমতা, তো যেটা সবার থাকে না, কোনো সব সংগঠনের থাকে না। দেখো, জনগণ, তোমার ভৌগোলিক অবস্থান, রাজনৈতিক দল হয়তো থাকতে পারে, কিন্তু সব রাষ্ট্রের সার্বভৌমত্ব থাকে না। যেসব রাষ্ট্রের সার্বভৌমত্ব, মানে সব রাষ্ট্রেই থাকে, মানে যার সার্বভৌমত্ব আছে সেটাই হচ্ছে রাষ্ট্র। ওকে, রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্র কিন্তু সার্বভৌমত্ব হতে হবে। নেক্সট চলো 8 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের ক্ষুদ্রতাকে তার পাপের প্রতীক বলে অভিহিত করেছেন, এইটা অত্যন্ত বারবার রিপিট হচ্ছে। তো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, টিটসকে। অপশন নাম্বার সি, রাষ্ট্রের ক্ষুদ্রতাকে তার পাপের প্রতীক বলে মনে করতেন টিটসকে। খুব ভালো করে মনে রাখবে। এই ভিডিওর যে থিমটা আমরা কালো কালার করেছি, কারণ তোমাদের রাত্রে দেখতে সুবিধা হবে এবং চোখের কোনো প্রবলেম হবে না। তো এই ব্ল্যাক কালারটাই রাখবো নাকি তোমাদের হোয়াইট কালার করব, সেটা অবশ্যই তোমরা একটু জানিয়ে দেবে। চলো নেক্সট, সবটাই তোমাদের উপর নির্ভর, অর্থাৎ তোমাদের ভালোটাই আমাদের কাম্য। নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, সাম্প্রতিককালে যে বিষয়টি রাষ্ট্রের চরম সার্বভৌমত্বের ধারণাকে চ্যালেঞ্জের মুখে এনে দাঁড় করেছে তা হলো কোন ধারণা? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আসবে চারটে অপশনের মধ্যে অপশন নাম্বার বি, বিশ্বায়ন। এই সাম্প্রতিককালে এই বিষয়টি রাষ্ট্রের চরম সার্বভৌমত্বের ধারণাকে চ্যালেঞ্জের মুখে এনে দাঁড় করেছে। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন গ্রীসে নারী, শিশু, শ্রমিক ও কৃতদাসদের নাগরিক হিসেবে গণ্য করা হতো না, 1 নম্বর বলা হলো, ঠিক আছে, মেনে নিলাম। তারপর বলছে অ্যারিস্টটলের মতে যে ব্যক্তি বিতর্কে বা বিচার বিভাগীয় পদে অংশগ্রহণের অধিকার ভোগ করে সেই একমাত্র রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, উপরিউক্ত বিবৃতি দুটি সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বা উত্তরটি নির্বাচন করো। তো কোনটা হবে? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ দেখো 1 এবং 2 একে অপরের থেকে পৃথক, একেবারে আলাদা। কেন বলেছে একবার দেখিনি? যে ব্যক্তি, অ্যারিস্টটল বলছে
যে প্রাচীন গ্রীষ্মে নারী, শিশু, শ্রমিক, কৃতদাসদের নাগরিক হিসেবে গণ্যই করা হতো না। আবার অপশানে বি বলছে, বিবৃতিতে বলছে যে এর মতে, অ্যারিস্টটলের মতে, যে ব্যক্তি বিতর্কে বা বিচার বিভাগীয় পদে অংশগ্রহণ করে অধিকার ভোগ করে সেই একমাত্র রাষ্ট্রের নাগরিকতা অর্জন করে। তো এর সাথে এর কোনো সম্পর্ক নেই, অর্থাৎ আমরা দেখলাম কি অপশান নাম্বার ডি, 1 এবং 2 পরস্পর অপরের থেকে পৃথক। নেক্সট 11 নম্বর প্রশ্ন, যারা জন্মসূত্রে নাগরিকতা অর্জন করে তাদের বলা হয় কি? জন্মসূত্রে হলে তারা স্বাভাবিক নাগরিক, সিম্পল বিষয়। তো পারবে, উত্তর হয়ে যাবে স্বাভাবিক নাগরিক, অর্থাৎ অপশন নাম্বার বি। 12 নম্বর প্রশ্ন দেখো, অনুমোদনসিদ্ধ নাগরিকরা পূর্ণ নাগরিকের অধিকার ভোগ করে এমন একটি দেশ বলো। তো অনুমতিক্রমে নাগরিক যদি কেউ হয় তারা পূর্ণ নাগরিকের অধিকার ভোগ করে এমন একটা দেশের নাম বলো। উত্তর হয়ে যাবে ভারত, অর্থাৎ ইন্ডিয়া। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলছে রাষ্ট্রহীন ব্যক্তি বলতে বোঝায়, রাষ্ট্রহীন ব্যক্তি মানে কি? 4টে অপশনের মধ্যে কোনটা হবে বলো? রাষ্ট্রহীন বলেছে কিন্তু। তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশন নাম্বার বি, অর্থাৎ গুরুতর অপরাধের জন্য স্বদেশ থেকে বহিষ্কৃত যে ব্যক্তি তাকেই বলে রাষ্ট্রহীন ব্যক্তি। অর্থাৎ নিজের দেশ থেকে বাইরে বার করে দেওয়া হয় কোনো গুরুতর অপরাধের জন্য, তখন তাকে বলবো রাষ্ট্রহীন ব্যক্তি। মনে থাকবে। চলো 14 নম্বর প্রশ্ন, বলছে নাগরিকতার বিলুপ্তি ঘটাতে পারে বা ঘটতে পারে যে কারণে। নাগরিকতার বিলুপ্তি ঘটতে পারে কী কারণে বলো? খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেশদ্রোহিতার অপরাধে। দেশের বিরুদ্ধে যদি কোনো আমরা অপরাধ করি তাহলে কিন্তু আমাদের নাগরিকতা বিলুপ্তি ঘটতে পারে। চলো 15 নম্বর প্রশ্ন, ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতের কত নম্বর ধারায়? এই ধারাগুলো একটু মনে রাখতে হবে। ভারতের নাগরিকতা সম্পর্কে আলোচনা করেছে ভারতের কত নম্বর ধারায়? উত্তর হয়ে যাবে অবশ্যই 5 থেকে 11। একটু মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। নাগরিকতা সম্পর্কে আলোচনা করেছে 5 থেকে 11 নম্বর ধারা। নেক্সট 16 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় পার্লামেন্টের হাতে নাগরিকতা অর্জন, বিলোপ এবং নাগরিকতা সংক্রান্ত অন্যান্য যাবতীয় বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা অর্পণ করা হয়েছে? 16 নম্বর প্রশ্নের কোনটা উত্তর হবে? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ 11 নম্বর ধারায়। আরও একবার বলি, ভারতীয় সংবিধানের 11 নম্বর ধারায় পার্লামেন্টের হাতে নাগরিকতা অর্জন, নাগরিকতা বিলোপ এবং নাগরিকতা সংক্রান্ত অন্যান্য যাবতীয় বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা অর্পণ করা হয়েছে। নেক্সট 17 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের উদ্দেশ্য সাধনের জন্য মৌলিক এবং সুনির্দিষ্ট নিয়মকানুনের সমষ্টিকে কী বলা হয়? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? রাষ্ট্রের উদ্দেশ্য সাধনের জন্য মৌলিক এবং সুনির্দিষ্ট নিয়মকানুনের সমষ্টিকে কী বলা হয়? উত্তর হবে সংবিধান বলা হয়। কি বললাম? যে রাষ্ট্রের উদ্দেশ্য সাধনের জন্য মৌলিক এবং সুনির্দিষ্ট নিয়মকানুনের সমষ্টিকে সংবিধান বলা হয়। নেক্সট 18 নম্বর প্রশ্ন, সংবিধানকে রাষ্ট্রের মৌলিক আইন বলে বর্ণনা করেছেন কে? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন নাম্বার বি, অর্থাৎ কুলি। সংবিধানকে রাষ্ট্রের মৌলিক আইন বলে বর্ণনা করেছেন কুলি। নেক্সট 19 নম্বর প্রশ্ন, সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খল আবদ্ধকরণ। সংবিধানে এই সংজ্ঞাটি কে প্রদান করে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দাগ দাও। উত্তর হবে অ্যারিস্টটল। অ্যারিস্টটল বলছেন সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খল আবদ্ধকরণ। উত্তর হবে অ্যারিস্টটল। 20 নম্বর প্রশ্ন দেখো, গণতন্ত্রের স্বরূপ বজায় রাখার জন্য যে ধরনের সংবিধানের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ, একদম গুরুত্বপূর্ণ বলো। তো এটা তোমরা বলো লিখিত, অলিখিত, নমনীয় নাকি সুপরিবর্তনীয়, কোনটা প্রয়োজন? আমরা গণতন্ত্রকে যদি আমরা বজায় রাখতে চাই, গণতন্ত্র মানে কি? ডেমোক্রেসি। তো এই গণতন্ত্র স্বরূপকে বজায় রাখার জন্য কোন ধরনের সংবিধান ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ? অবশ্যই উত্তর হবে লিখিত সংবিধান। কারণ লিখিত সংবিধান যদি লিখিত হয়, অর্থাৎ অপশন নাম্বার সি, সংবিধান যদি লিখিত হয় তাহলে কোনো সরকার স্বৈরাচারী হতে পারে না। তার একটা সুস্পষ্ট একটা অভিমত থাকে, তার একটা স্থায়িত্ব থাকে, কেউ ওই লিখিত সংবিধানের বাইরে গিয়ে কাজ করতে পারে না। তাহলে এটাই হচ্ছে ভালো, যে ধরনের সংবিধান লিখিত থাকে তা কিন্তু গণতন্ত্রের পক্ষে অত্যন্ত প্রভাবশালী বা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবে। নেক্সট, দুষ্পরিবর্তনীয় সংবিধানে প্রাধান্য প্রতিষ্ঠিত হয় সরকারের কোন বিভাগ? দুষ্পরিবর্তনীয় মানেই তো লিখিত, মানে যা সহজে পরিবর্তন করা যায় না। তো উত্তর হয়ে যাবে কি বলো? উত্তর হয়ে যাবে বিচার বিভাগের। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা জানতে বা এটা বারবার রিপিট হবে যে দুষ্পরিবর্তনীয় সংবিধানের প্রাধান্য থাকে বিচার বিভাগে। নেক্সট 22 নম্বর প্রশ্ন বলো, মৌলিক কাঠামোর পরিবর্তন না করেও সুপরিবর্তনীয় শাসনতন্ত্র বা সংবিধানকে জরুরি অবস্থায় প্রয়োজন মতো রদবদল করা যায়, একথা কে বলেছেন? 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন হবে লর্ড ব্রাইস, অর্থাৎ অপশন নাম্বার ডি। কি বলেছে? যে মৌলিক কাঠামোর পরিবর্তন না করেও সুপরিবর্তনীয় শাসনতন্ত্র বা সংবিধানকে জরুরি অবস্থায় প্রয়োজন মতো রদবদল করা যায়, একথা বলেছেন অপশন নাম্বার ডি, অর্থাৎ লর্ড ব্রাইস। এরপর 23 নম্বর প্রশ্ন দেখো, জাতীয় ঐক্য এবং সংহতি এবং মূল্যবোধগুলিকে রক্ষা করার জন্য ভারতীয় সংবিধান যে দার্শনিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত তা হলো, 4টে অপশনের মধ্যে কোন দার্শনিক উপর নীতির উপর ভারত সরকার প্রতিষ্ঠিত? উত্তর হবে
প্রস্তাবনা অর্থাৎ জাতীয় ঐক্য। 23 নম্বর প্রশ্ন দেখো, জাতীয় ঐক্য, সংহতি এবং মূল্যবোধগুলিকে রক্ষার জন্য ভারতীয় সংবিধান প্রস্তাবনার উপর কিন্তু ভিত্তি করে প্রতিষ্ঠিত। ওকে, মনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন চলে আসবো। 24 নম্বর প্রশ্ন, 1934 সালে ভারতের সংবিধান রচনার জন্য প্রথম একটি গণপরিষদ গঠনের ব্যাপারে প্রস্তাব উত্থাপন করে কে? আবার বলি, 1934 সালে ভারতীয় সংবিধান রচনার জন্য প্রথম একটি গণপরিষদ গঠনের ব্যাপারে প্রস্তাব উত্থাপন করে কে? 4টে অপশনের মধ্যে কোনটা হবে বলো? উত্তর হয়ে যাবে মানবেন্দ্রনাথ রায়, অর্থাৎ অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন, গণপরিষদ গঠন করে সংবিধান রচনার দাবি মানা হয় কোন প্রস্তাবে? উত্তর হবে আগস্ট প্রস্তাব, অর্থাৎ অপশন নাম্বার এ। গণপরিষদ মান্য করে বা গঠন করে সংবিধান রচনার দাবি মানা হয় আগস্ট প্রস্তাবে। নেক্সট প্রশ্ন, বিবৃতি 1 দেখো কি বলেছে, ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুসারে 5টি মূল নীতির ভিত্তিতে ভারতীয় গণপরিষদ গঠনের ব্যবস্থা গৃহীত হয়। আচ্ছা, দেখছি আমরা 26 নম্বর প্রশ্ন, তো এটা কি সত্য মিথ্যা বলেছে, তাই তো? হ্যাঁ, অবশ্যই সত্য মিথ্যা বলেছে। তো প্রথম এটা কী হবে বলো, একবারে আমরা চলে যাব, বলে চলে যাব। প্রথম এটা কী হবে আরেকবার পড়ে নাও, যে বলছে ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুসারে 5টি মূল নীতির ভিত্তিতে ভারতীয় গণপরিষদ গঠনের ব্যবস্থা গৃহীত হয়। একেবারে ভুল। শুধুমাত্র ক্যাবিনেট মিশন নাকি? আরও তো কত মিশন ছিল, তো এটা একদম ভুল কথা। তো অপশন নাম্বার এটাকে আমরা ভুল করব, অর্থাৎ মিথ্যা। অপশন নাম্বার 2 বলছে দেখো, বিবৃতি 2, গণপরিষদের সদস্যদের মধ্যে 4 জন সদস্য চিফ কমিশনার শাসিত প্রদেশগুলি থেকে আসবেন বলে স্থির করা হয়। এটা কী হবে? 26 নম্বর প্রশ্ন, তো বিবৃতি 2 কী হবে বলো? এটাও কিন্তু সত্য। কারণ কি, গণপরিষদের সদস্যদের মধ্যে 4 জন সদস্য চিফ কমিশনার শাসিত প্রদেশগুলি থেকে আসবেন বলে স্থির করা হয়। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি বিবৃতি 3, বলছে মুসলিম লীগের প্রতিনিধিরা ভারতীয় গণপরিষদ থেকে পদত্যাগ করলে কার্যত গণপরিষদে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা বহুগুণ বৃদ্ধি পায়। কি বললো? মুসলিম লীগের প্রতিনিধিরা ভারতীয় গণপরিষদ থেকে পদত্যাগ করলে কার্যত গণপরিষদে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা বহুগুণ বৃদ্ধি পেয়ে যায়। এটা হয়ে যাবে অবশ্যই 3টা, এটাও সত্য। চলো বিবৃতি 4 বলছে মূল সংবিধানে স্বাক্ষরকারী গণপরিষদের সদস্যদের মধ্যে 10 জন মহিলা ছিলেন। এটা কিন্তু একেবারেই মিথ্যা, 10 জন ছিলেন না। এইভাবে তোমরা করবে। ওকে, তো এখানের মধ্যে অপশানের মধ্যে আমরা যদি বুঝি, তো অপশানের মধ্যে কোনটা হবে? অপশান হয়ে যাবে বি, অর্থাৎ অপশান বি। 1 নম্বর সত্য, 2 নম্বর সত্য, 1 নম্বর মিথ্যা, 2 নম্বর সত্য, 3 নম্বর সত্য এবং 4 নম্বর মিথ্যা, অর্থাৎ 1 এবং 4 মিথ্যা, বাকি 2টি সত্য। চলো এরপর দেখো, গণপরিষদের প্রথম অধিবেশনে উদ্দেশ্যসমূহ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেছিলেন কে? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে বলো? উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরু, অর্থাৎ গণপরিষদের প্রথম অধিবেশনের উদ্দেশ্যসমূহ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেছিলেন জওহরলাল নেহরু। নেক্সট 28 নম্বর প্রশ্ন, তাহলে 27 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশনে উদ্দেশ্যসমূহ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেছিলেন কে? উত্তর হয়ে যাবে বললাম কি জওহরলাল নেহরু। ওকে, চলো নেক্সট 28 নম্বর প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন কে? সবাই জানো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট 29 নম্বর প্রশ্ন, বিবৃতি এ এবং কারণ আর। দেখো প্রথম বলছে ডাক্তার বি.আর. আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয়, অবশ্যই সত্য কথা। আচ্ছা, এরপর বলছে দেখো যে সংবিধানের খসড়া প্রণয়নে বাবা সাহেব আম্বেদকর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তো দুটোই তো সত্য কথা, তো কী বলার আছে। তো 29 নম্বর প্রশ্ন, 29 নম্বর প্রশ্নে আমরা এটা কি নিলাম যে এ এবং আর উভয় কিন্তু সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, একেবারে সঠিক ব্যাখ্যা। চলো নেক্সট প্রশ্নে চলে আসবো। নেক্সট প্রশ্ন দেখো, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি প্রস্তাবনায় কত সালে এবং কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বলো 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? কততম সংশোধন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যুক্ত করা হয়েছে বলেছে কিন্তু, হ্যাঁ। তো 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন নাম্বার এ, অর্থাৎ 1976 সালে 42তম সংবিধান। তোমাদেরকে একটু ক্লু দিয়ে রাখি যে 1976 সালের এই 42তম সংবিধান, এটা মনে রাখবে 42তম হচ্ছে জোড়ার আর 44তম হচ্ছে বাদ দেওয়ার। যেমন সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয় 1944 সালে, 44তম সংশোধন মাধ্যমে। এটা মনে রাখবে, 42তম সংবিধান সংশোধন কত সালে হয়েছিল? 1976 সালে। 44তম সংবিধান সংশোধন হয়েছিল 1978 সালে। তাহলে 42তম, দেখে এখানে যুক্ত করার কথা বলেছে। যুক্ত করার কথা বললে কী হবে? 1976 সালে 42তম। আর যদি বিযুক্ত করা বা বাদ দেওয়া হয়, যেমন সম্পত্তির দিকে বাদ দেওয়া হয়, সেটা হবে 44তম সংবিধান। প্রায়টাই তোমরা দেখবে এরকমই হয়েছে, তো মনে রাখার জন্য বললাম, সবগুলো যা হবে এমনটা নয়। চলো নেক্সট, ভারতের মূল সংবিধানে সর্বশেষ ধারা বলো, খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলো এখন। তো আগে কটা ধারা ছিল বলো তো আগে, এবং এখন কটা হয়েছে? ভারতের মূল সংবিধানের সর্বশেষ ধারাটা বলো। 31 নম্বর পয়েন্টের সঠিক উত্তর কী হয়ে যাবে বলো?
উত্তর হবে 395। সর্বশেষ 395টি ধারা ছিল এবং যেটা মূল সংবিধান বলেছে, ভারতীয় সংবিধান এখন কিন্তু বলেনি, মূল সংবিধান বলেছে, তো 395 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, ভারতীয় সংবিধানের পৃথিবীর লিখিত সংবিধানগুলির মধ্যে বৃহৎ, সর্ববৃহৎ নাকি ক্ষুদ্র? অবশ্যই সর্ববৃহৎ। সবথেকে বড় লিখিত সংবিধান মনে রাখবে আমাদের ভারত, সর্ববৃহৎ হয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো 33 নম্বর প্রশ্ন। ভারতের সংবিধান সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়তার মধ্যে সামঞ্জস্য বিধান করেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এবং ভারতের সংবিধান কিন্তু সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় মাঝামাঝি অবস্থান করছে, একেবারে সুপরিবর্তনীয় নয়, একেবারে দুষ্পরিবর্তনীয় নয়। তো 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন নাম্বার ডি, কেসি হোয়ার এই কথাটা বলেছেন, মনে থাকে জানো। 34 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে যে ধরনের শাসন ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে তা হলো কী ধরনের শাসন ব্যবস্থা? 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? উত্তর হবে 1, সংসদীয় শাসন ব্যবস্থা। এই ভারতীয় সংবিধানে সংসদীয় শাসন ব্যবস্থা গ্রহণের কথাই বলা হয়েছে। সংসদীয় মানে মন্ত্রী পরিষদ চালিত শাসন ব্যবস্থা। দেখো আমাদের এখানে কিন্তু আমাদের যে সংসদীয় শাসন ব্যবস্থা চালিত হয়েছে ভারতে কিন্তু মন্ত্রী পরিষদ চালনা করে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, 35 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্র প্রতিম বা কোয়াসি ফেডারেল বলে অভিহিত করেছেন। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন নাম্বার 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ কেসি হোয়ার। কেসি হোয়ার কিন্তু একথা বলেছেন যে ভারতীয় যুক্তরাষ্ট্র হচ্ছে, ভারতীয় সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্র প্রতিম, যুক্তরাষ্ট্রের মতো। আচ্ছা, ভারতীয় নাগরিকদের 11টি মৌলিক কর্তব্য পালনের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায়? আচ্ছা, মৌলিক কর্তব্যগুলি ধারাটা দেখে নাও। মৌলিক কর্তব্যের ধারা মনে রাখতে হবে। 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, 51 নম্বর ধারা। মৌলিক কর্তব্য কিন্তু পাওয়া গেছে 51 ক নম্বর ধারায়, মনে রাখবে 51 ক, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, ভারতীয় সংবিধানের যে ধারাগুলি সামাজিক এবং অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে অনুন্নত শ্রেণীর উন্নতিকল্পে যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তা হলো ড্যাশ। তো আবার কি বলছি, তো এটা উত্তর দেখো 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী যাবে? 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, 330 থেকে 340 নম্বর ধারা। আরেকবার বলে দিই, ভারতীয় সংবিধানের যে ধারাগুলিতে সামাজিক, তোমার অর্থনৈতিক এবং সাংস্কৃতিক এই দিক থেকে অনুন্নত শ্রেণীর উন্নতি বিধানের যে দিক বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল তা হচ্ছে কত নম্বর ধারা? ভারতীয় সংবিধানে 330 থেকে 340 নম্বর ধারায় এই কথাগুলো বলা আছে। নেক্সট, 38 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানে বলা হয়েছে ভারত একটি ড্যাশ রাষ্ট্র। তো ভারতীয় সংবিধান খুলো, তোমাদের বইয়ের প্রথম পাতাতে আছে, দেখো সরকারি বইগুলোতে বাংলাটাতে আছে যে ভারত একটি সার্বভৌম, আচ্ছা, আমরা ভারতীয় জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে গড়ে তুলতে আমরা নিজেদের সাথে বিধিবদ্ধভাবে অর্পণ করছি। এইসব লেখা আছে দেখবে। তো ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক দেশ, ভারত একটি এগুলো। তো এখানে যে অপশানই আছে এখানের মধ্যে কোনটা হবে? ভারতীয় সংবিধানে বলা হয়েছে ভারত একটি কী দেশ? নিশ্চয়ই ধর্মবাদী, ধর্মীয় রাষ্ট্র। তোমার ধর্মভিত্তিক হবে না, নিশ্চয়ই ধর্মনিরপেক্ষ দেশ। অর্থাৎ এখানে জাতি ধর্ম স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই সমান সুযোগের ক্ষমতার অধিকারী, সকলেই সমান পড়ার সুযোগ পায়। এবং কি এখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন সকলেই একত্রে বাস করে, অর্থাৎ ধর্মনিরপেক্ষ দেশ, কোনো ধর্মের ভিত্তিতে দেশ নয়। তো ভারতীয় সংবিধান হচ্ছে ধর্মনিরপেক্ষ দেশ। ওকে, 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। নেক্সট আমরা চলে আসবো 39 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত হয়েছে সংবিধানে কত নম্বর ধারায়? 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বলো। উত্তর হয়ে যাবে 326 নম্বর ধারায়, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 40 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের অভিভাবক এবং ব্যাখ্যাকর্তাকে অবশ্যই সুপ্রিম কোর্ট, এটা জানতে তোমরা। ভারতীয় সংবিধানের অভিভাবক এবং ব্যাখ্যাকর্তা হচ্ছে সুপ্রিম কোর্ট। যে এই প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগের আমরা একটা সেট আলোচনা করছি, সেই সেটটার লিঙ্ক আমরা এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে রাখবো। তো তোমরা পারলে অবশ্যই দেখে নিও, আর তোমরা যদি প্র্যাকটিস চালিয়ে যাও, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তোমরা 40টার মধ্যে কতগুলো পারলে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিয়ে যাও। এবং আই লাভ পলিটিক্যাল সায়েন্স এটা লিখতে একেবারেই ভুলো না, কারণ কোনো জিনিসের কোনো বিষয়কে বা কোনো সাবজেক্টের প্রতি ভালোবাসা তোমার নাম্বারটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।